আসসালামু আলাইকুম। সকলকে একরাশ প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমি কামরুজ্জামান, সাবেক সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা কলেজ, সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক। বন্ধুরা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য পরিষদের কিংবা ঐক্যমত্য কমিশনের যে বৈঠক, সে বৈঠকে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে সৎ, যোগ্য ও সুনামসম্পন্ন দল নিরপেক্ষ ব্যক্তিদের স্বচ্ছতার ভিত্তিতে সাংবিধানিক ও আইনের দ্বারা সৃষ্ট বিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে আলোচনা চলছে। এ লক্ষ্যে কমিশনের পক্ষ থেকে জাতীয় কনস্টিটিউশনাল কাউন্সিল এনসিসি নামের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত এনসিসির সদস্যরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, নিম্নকক্ষের স্পিকার, উচ্চকক্ষের স্পিকার, প্রধান বিচারপতি, নিম্নকক্ষের ডেপুটি স্পিকার, উচ্চকক্ষের ডেপুটি স্পিকার এবং সংসদের দুই কক্ষের সরকারি ও বিরোধী দলীয় সদস্যদের বাইরে থেকে নির্বাচিত একজন সদস্য, যিনি উভয় কক্ষের সদস্যদের ভোটে নির্বাচিত হবেন। শুরুতে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, তথ্য কমিশন এবং প্রস্তাবিত স্থানীয় সরকার কমিশনের সদস্যদের পাশাপাশি তিন বাহিনীর প্রধান ও অ্যাটর্নি জেনারেলকে এনসিসির মাধ্যমে নিয়োগ প্রদানের প্রস্তাব করা হয়েছিল। প্রস্তাব করা হলেও দলগুলোর সঙ্গে প্রাথমিক আলোচনার পর প্রস্তাবিত কমিশনের নাম এনসিসির পরিবর্তে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি করার সিদ্ধান্ত করা হয়। একই সঙ্গে সিদ্ধান্ত হয় তিন বাহিনীর প্রধান ও অ্যাটর্নি জেনারেলের নিয়োগ এই প্রস্তাবিত কমিটির আওতার বাইরে রাখার। পরিবর্তিত প্রস্তাবের পক্ষে অধিকাংশ দলের সমর্থন থাকলেও কিছু দল এর সঙ্গে দ্বিমত করে। তাদের যুক্তিগুলো হলো, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের জন্য এ ধরনের একটি সাংবিধানিক কাঠামো সৃষ্টি করা হলে তা নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করবে এবং এর পরিবর্তে তারা আইনের মাধ্যমে পৃথক অনুসন্ধান কমিটি গঠন করে প্রতিটি প্রতিষ্ঠানের নিয়োগ প্রদানের প্রস্তাব করে। তাদের এই যুক্তি শুধু অসারই নয়, এটি ভয়াবহ পরিণতির ভুক্তভোগী। নির্বাচন কমিশনের কথা ধরা যাক। নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে একটি স্বাধীন প্রতিষ্ঠান। এটি নির্বাহী বিভাগের অংশ নয়। বাংলাদেশের বিদ্যমান সংবিধানের ৪র্থ ভাগ নির্বাহী বিভাগ সম্পর্কিত এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা, স্থানীয় শাসন, প্রতিরক্ষা, কর্ম বিভাগ ও অ্যাটর্নি জেনারেলের অন্তর্ভুক্ত। পক্ষান্তরে ৭ম ভাগ নির্বাচন সংক্রান্ত, যাতে নির্বাচন কমিশন নিয়োগ বিষয়ক অনুচ্ছেদ ১১৮ অন্তর্ভুক্ত। নির্বাচন কমিশন যে নির্বাহী বিভাগের অংশ নয় তা সুস্পষ্ট হয় সংবিধানের ১২৬ অনুচ্ছেদ থেকে, যাতে নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য হইবে বলা হয়েছে। তাই নির্বাচন কমিশনে নিয়োগ সংক্রান্ত কোন নতুন বিধান কোনোভাবেই নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করবে না, কারণ নির্বাচন কমিশন নির্বাহী বিভাগের অংশই নয়। নির্বাচন কমিশন নির্বাহী বিভাগের অধীন না হওয়া সত্ত্বেও ঐতিহাসিকভাবে নির্বাহী বিভাগ প্রধান নির্বাচন কমিশনারদের নিয়োগ দিয়ে আসছে, যাদের অনেকেই ছিলেন চরমভাবে বিতর্কিত। উদাহরণস্বরূপ ২০০৫ সালের ২৫শে মে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এম এ আজিজকে ভোটার তালিকা সম্পর্কিত বিতর্কের কারণে পদত্যাগ করতে হয়। পরবর্তী সময়ে উচ্চ আদালত বিচারপতি আজিজের নিয়োগই অসাংবিধানিক বলে রায় দেয়। নিয়োগ সম্পর্কিত বিতর্কের প্রেক্ষাপটে একটি
সাংবিধানিক ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের দাবির মুখে 2011 সালের ডিসেম্বর ও 2022 সালের জানুয়ারি মাসে তৎকালীন রাষ্ট্রপতি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেন, যাতে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি সহ 23টি রাজনৈতিক দল অংশ নেয়। সেই সময়ে সংলাপের পরিপ্রেক্ষিতে দল নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির নির্দেশে 2012 সালের 14 জানুয়ারি একটি প্রজ্ঞাপনের মাধ্যমে 4 সদস্যের একটি অনুসন্ধান কমিটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়, যার সদস্য ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তো হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান, মহা হিসাব নিরীক্ষক আহমেদ আতাউল হাকিম এবং সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এটিএম আহমেদুল হক চৌধুরী দুর্ভাগ্যবশত বিতর্কিত ব্যক্তিদের নির্বাচন কমিশনে নিয়োগে এড়ানোর জন্য গঠিত অনুসন্ধান কমিটিতেই ছিলেন বিতর্কিত ও পক্ষপাত দুষ্ট সদস্যরা। পাঠকদের আমি যে কথা বলতেছি যে সাবেক বিচারপতি নুরুজ্জামান তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের ফেনেলে ঢাকা বারের সাধারণ সম্পাদক ও পরে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তিনি 2009 সালের জানুয়ারি মাসে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং জুন মাসে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। বিচারপতি হিসেবে নিয়োগ প্রাপ্তির জন্য তার 10 বছর হাইকোর্টে ওকালতি করার অভিজ্ঞতা ছিল কিনা তা নিয়েও বিতর্ক রয়েছে। এখন তো সেটা বিতর্কের মধ্যেই পড়ে, তখন ছিল আর কি। এই অনুসন্ধান কমিটির সুপারিশে 2012 সালে রকিব কমিশন নিয়োগ পায়, যাদের বদৌলতে আমরা 2014 সালের একতরফা নির্বাচন এবং 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত সংসদ সদস্য পেয়েছি। অনুসন্ধান কমিটির মাধ্যমে চরম পক্ষপাতদুষ্ট ব্যক্তিদের নির্বাচন কমিশনে নিয়োগ প্রদানের নগ্নতম দৃষ্টান্ত হলো নুরুল হুদা কমিশন। আমার বিষয়গুলো ভাবতে এখন বলতে খুবই হাসি পায়। এবারও নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করার লক্ষ্যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ 31টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছিলেন। 2016 সালে 17 ডিসেম্বর প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গে আলোচনার মাধ্যমে সংলাপের সূচনা হয়। কথাগুলো আত্মত নাটক, তারপরেও না বলে পারি না যে সংলাপের পরিপ্রেক্ষিতে আবারও একটি প্রজ্ঞাপন জারি করে সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত একটি অনুসন্ধান কমিটি। সেই কমিটির সুপারিশে জনতার মঞ্চে অংশ নেওয়া এবং বিএনপির আমলে যুগ্ম সচিব হিসেবে বাধ্যতামূলক অবসরে পাঠানো নুরুল হুদার নেতৃত্বে একটি পাতানো নির্বাচন বা ডামি নির্বাচন কমিশন নিয়োগ দেওয়া হয়। তারাই ডামি নির্বাচন আমাদেরকে উপহার দিয়েছিল। এই কমিশনে আমাদের 2018 সালের 900 ভোট, রাতের ভোট উপহার দেয়। অবিশ্বাস্য হলেও সত্য, এই কলঙ্কিত নির্বাচনে 213টি কেন্দ্র শতভাগ ভোটে পড়েছিল। বিএনপি 1177টি কেন্দ্রে শূন্য ভোট পেয়েছিল এবং আওয়ামী লীগও 2টি কেন্দ্রে শূন্য ভোট পেয়েছিল। একইভাবে 2022 সালে একটি বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনারের মাধ্যমে ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022 প্রণয়ন করে এর অধীনে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত একটি অনুসন্ধান কমিটির সুপারিশে চরমভাবে বিতর্কিত আওয়াল কমিটি গঠিত হয়, যার নেতৃত্বে 2024 সালের 7 জানুয়ারি একটি একতরফা তথাকথিত আমি আর ডামির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এবারও সাবেক নির্বাচন কমিশনার সোহুল হোসাইনের মতো পক্ষপাতদুষ্ট ব্যক্তি, যিনি 2018 সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন, অনুসন্ধান কমিটির সদস্য ছিলেন। এটি সুস্পষ্ট নির্বাচন কমিশনের মতো সাংবিধানিকভাবে একটি স্বাধীন প্রতিষ্ঠান নির্বাহী বিভাগের অংশ নয়। তাই এতে এনসিসির মতো একটি সাংবিধানিক কমিটির মাধ্যমে নিয়োগ প্রদান করলে
কোনোভাবেই নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব হবে না, বরং রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে এসব প্রতিষ্ঠানে নিয়োগ দিলে আন্তদলীয় সম্প্রীতির একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। ফলে রাজপথের আন্দোলনের পরিবর্তে আলোচনার টেবিলে বসে সমস্যা সমাধানের একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি ও আমাদের দেশে একটি শান্তির বার্তা কিংবা শান্তির সংস্কৃতি গড়ে উঠবে। অতীতের অভিজ্ঞতা থেকে আমরা আরো সুস্পষ্টভাবে দেখি যে সাংবিধানিকভাবে স্বাধীন নির্বাচন কমিশনকে সত্যিকার ভাবে যে স্বাধীন ও শক্তিশালী করার সার্বজনীন আকাঙ্ক্ষা ও রাষ্ট্রপতির আহ্বানে এই অধিকারের সর্বদলীয় সংলাপ কখনো কিন্তু সফল হয়নি। এমনকি আইন প্রণয়নের মাধ্যমে অনুসন্ধান কমিটি গঠন করে নিয়োগ প্রদান করেও নির্বাহী বিভাগের ন্যাক্কারজনক আচরণ বন্ধ করা যায়নি। এ কারণেই ঐক্যমত কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশনের মতো সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটির মতো গুরুত্বপূর্ণ একটি সাংবিধানিক কাঠামোর মাধ্যমে নিয়োগ প্রদানের প্রস্তাব করা হয়েছে। এই ধরনের নিয়োগ এসব প্রতিষ্ঠানের স্বাধীনতা ও নিরপেক্ষতার রক্ষা কবচ হিসেবে কাজ করবে বলে আমাদের বিশ্বাস। কারণ এসব নিয়োগ হবে রাষ্ট্রের সব অঙ্গের পদস্থ ব্যক্তিদের সম্মতিতে ও রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে, এবং এ ধরনের সাংবিধানিক কাঠামো সাধারণ আইনের মতো সংসদের নিতান্ত সংখ্যাগরিষ্ঠতা দিয়েও বাতিল বা সংশোধন করা যাবে না। তাই আমি মনে করি এই ঐক্যমতের ভিত্তিতে সকলে একজোট হয়ে সকল ঐক্যমতের ভিত্তিতে এই সংশোধনীগুলো এনে একটি সুন্দর রাজনৈতিক সংস্কৃতি এবং নিয়োগ সংস্কৃতি, নিরপেক্ষ নিয়োগ সংস্কৃতি গঠন করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা জানিয়ে, আশা জানিয়ে, সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়ে আমরা সাধারণ মানুষরা জোর দাবি জানাচ্ছি। সাধারণ মানুষের পক্ষ থেকে আমি আমার এই প্রস্তাবনাগুলো উত্থাপন করলাম। আপনারা যদি কোনো কিছু বলতে চান তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনাদের কথাগুলো নিয়েই পরবর্তী কথা বলবো। ধন্যবাদ। সকলের সুখী সমৃদ্ধময় আগামী কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।